আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনাকে গৃহবন্দী করেছে ভারত। নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছিল তাপস। নারীদের দিয়ে কুকর্মের গোপন ভিডিও ফাঁস। এবং সবশেষ জানাবো শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টায় কি ঘটেছিল। এবার জানা গেল চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায়। ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই তার। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ। বিস্তারিত প্রতিবেদন থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই তার। এমনকি কারো সাথে করতে পারছেন না কোনো রকম যোগাযোগ। একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি। সেই প্রতিবেদনে আরো বলা হয়, সামরিক ঘাঁটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে। হাঁটার দূরত্বে সেই সুপার শপেও যেতে পারছেন না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের যে বিমান ঘাঁটিতে আছেন সেটি দিল্লি থেকে খুব বেশি দূরে নয়। শেখ হাসিনার বাইরে যাবার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই, এই বিষয়টি সেই প্রতিবেদনে আরো বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ। তিনি লেখেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। অন্য একটি বরাত দিয়ে সেলিম সামাদ বলেছেন, একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে কারো সাথে আর যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় চেয়েছিলেন দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু দিল্লির পক্ষ থেকে জয়কে সেখানে যেতে নিষেধ করা হচ্ছে। শেখ হাসিনা দিল্লিতে আছেন এই বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায়নি হাসিনা পুত্রকে, যদিও তিনি চলমান পরিস্থিতি নিয়ে প্রায় তিনি ভিডিও বার্তা প্রকাশ করে চলেছেন। যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী। দেশের পট পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা ঢাকা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি প্রেমী নেটিজেনরা। ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘরে রাখছেন বন্ধ। এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য, যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে। শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন। কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 বার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে দেন তিনি। তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুক ঢু মারলে দুজনের হাস্যজ্জ্বল ছবিও চোখে পড়বে। 2022 সালে যখন সাবেক পর্ন তারকা সানি লিওনের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তখন তার তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস। এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা। মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হচ্ছে বলেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। ওই সময় কলকাতার নুসরাত জাহান, মিমি চক্রবর্তী সহ অনেকে এসেছিলেন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল, সেটিকে কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে। আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন। তুমুল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ সময় প্রধানমন্ত্রীত্বের পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা। গত 5 আগস্ট ছিল গণভবনে শেখ হাসিনার শেষ দিন। বাংলাদেশের শেখ হাসিনার শেষ দিনটা কিভাবে কেটেছে সেই তথ্য উঠে এসেছে দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে। দিনটা শুরু হয়েছিল অন্য 10টার সকালের মতোই, তবে আন্দোলনের অন্য দিনগুলোর মতো সেই সকালে ঢাকা শহরে এত উত্তাল ছিল না। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর সেনাবাহিনীর কড়াকড়ি চলছিল।
কারফিউ থাকায় মানুষের চলাচল ছিল নিয়ন্ত্রণে। সবার মনেই একটা চাপা উত্তেজনা, কিছু একটা বোধহয় ঘটতে যাচ্ছে। আগের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট পালনের ঘোষণা দেওয়া হয়। আর তাতেই আন্দোলন দমনের অনেক হিসাব নিকাশ পাল্টে যায়, ক্রমশ চাপ বাড়তে থাকে। শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও বাড়তে শুরু করে আন্দোলনে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা জনগণের ওপর গুলি চালাবে না, দেশের স্বার্থে তারা জনগণের সাথে আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা 5 আগস্ট খুব ভোরে উঠেছিলেন ঘুম থেকে। জানা গেছে আগের রাতেও দেরি করে গিয়েছিলেন ঘুমাতে। এরপর 1 কাপ চা নিয়ে বসেন গণভবনের অফিসে। গণভবন এবং এর আশেপাশের এলাকা ঢেকেছিল তখন নিরাপত্তার চাদরে। শেখ হাসিনা সেই সকালে পুলিশ এবং অন্যান্য বাহিনীতে থাকা আস্থাভাজন পদস্থ কর্মকর্তাদের ডেকে পাঠান। সেসব কর্মকর্তার কাছ থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলেন তিনি। তারা জানালেন কারফিউ জারি আছে, কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ। ঢাকায় প্রবেশের সব রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। এমন খবর পাওয়ার পর শেখ হাসিনা নাস্তা করতে বসলেন। এরপর খোঁজ নিলেন সেদিন গণভবনে কি রান্না করা হবে, কারণ সেদিন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবে তার সঙ্গে দেখা করতে। সেদিন গণভবনের বাইরের পরিস্থিতি ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। শুধু গণভবন নয়, সংসদ ভবন এবং ধানমন্ডি 32-এ অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও ছিল নিরাপত্তার চাদরে ঘেরা। তবে এত নিরাপত্তার মধ্যেই মানুষ জড়ো হচ্ছিল ঢাকার অলিতে গলিতে। অন্যদিকে যারা ঢাকার বাইরে ছিলেন তারা ঢাকার প্রবেশ মুখগুলোতে ভিড় করতে শুরু করেছিলেন। এদিকে শেখ হাসিনা ততক্ষণে গণভবনে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন। গোয়েন্দা তথ্যে ততক্ষণে জানা গেছে বড় কিছু একটা ঘটতে চলেছে, সম্ভবত গণ অভ্যুত্থান ঘটতে চলেছে। গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন সারা ঢাকা জুড়ে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে বেশ মানুষজন জড়ো হয়েছেন। চানখার পুলেও হয়েছে অনেক ছাত্র জনতার ভিড়। সেদিন এখানে আরেকটু পরেই অনেক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। মূলত শেখ হাসিনা চেয়েছিলেন নিজের দলের লোকদের দিয়ে আন্দোলন দমন করতে। এজন্য প্রথমে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পরে পুলিশের মাধ্যমে আন্দোলনের নির্বিচারে গুলি করে মানুষ মারতে শুরু করেন। এতে ছাত্র জনতা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। অন্যদিকে সেনাবাহিনীর গুলি না চালানোর সিদ্ধান্ত আন্দোলনকারীদের মধ্যে বাড়তি সাহসও জন্মায়। সকাল 10:30টায় শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে করা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ভৎসনা করেন। এ সময় তিনি যে কোনো মূল্যে